ডিয়ার স্টুডেন্টস, আমরা লেনদেন চ্যাপ্টারের আরেকটা অঙ্ক নিয়ে আসছি। প্রশ্ন, তোমরা প্রশ্নটা দেখো। প্রশ্নে লেখা আছে, দেখো 2020 সালের জুলাই মাসে ট্রেডার্স ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। আমাদের জুলাই 1 তারিখ বলছে যে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 5 তারিখ বলছে যে সুমনের নিকট থেকে পণ্য ক্রয়। তারপরে 13 তারিখ বলছে মালিক ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে মেয়ের বিয়েতে খরচ করলেন 55,000 টাকা। 15 তারিখ বলছে বাকিতে পণ্য বিক্রয় 40,000 টাকা। 18 তারিখ বলছে সুমনকে পরিশোধ 7,000 টাকা। আর 28 তারিখ বলছে জামান সাহেবকে ম্যানেজার নিয়োগ, যার বেতন ধার্য করা হয় 30,000 টাকা। এখন তোমার প্রশ্ন হচ্ছে, উপযুক্ত তথ্য থেকে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। এটা আমরা পারবো সহজেই। উপযুক্ত তথ্যের আলোকে ট্রেডার্সের লেনদেনগুলো সংশ্লিষ্ট হিসাবসমূহের শ্রেণী বিন্যাস করো। হিসাবের শ্রেণীটাও দেখাইতে হবে, যদিও এটা অধ্যায় 2, কিন্তু আমাদের হিসাব যে পঞ্চম অধ্যায় আছে ওইটা শ্রেণীবিভাগগুলো দেখাইতে হবে। তারপরে উপযুক্ত প্রতিষ্ঠানের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। লেনদেনের প্রভাব দেখাইতে বললে আমরা কি করবো, বিবরণী ছক করতে হবে। তাহলে আমাদের এখানে 3টা জিনিস করতে হচ্ছে। একটা হচ্ছে কোন ঘটনাগুলো লেনদেন নয় সেটা বের করা, তারপরে হচ্ছে হিসাবের শ্রেণীবিন্যাস বের করা, আর হচ্ছে একটা বিবরণী ছক তৈরি করা। ঠিক আছে, তাহলে আমরা ক দিয়ে শুরু করি। 2020 সাল জুলাই মাসের 1 তারিখ ক। তাহলে আমরা ক দিয়ে শুরু করলাম। 2020 সাল জুলাই মাসের 1 তারিখ লেনদেন নয় এমন ঘটনাসমূহর পরিমাণ। লেনদেন নয় এমন ঘটনাসমূহের পরিমাণ, আমরা পরিমাণ বের করব। ঠিক আছে, তাহলে আমরা সহজেই করে ফেলতে পারি। এই যে তোমরা স্কেল দিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে ঘর আঁকবে। আমরা এরকম একটা ঘর আঁকলাম। আমরা এখানে কি দিলাম, তারিখ দিলাম, তারপর হচ্ছে বিবরণ দিলাম, আর 2টো টাকার ঘর দিলাম। আমরা এখানে এটা করে ফেলতে পারবো। এটা ধরো তারিখ, তারপরে বিবরণ, তারপর হচ্ছে টাকা। ঠিক আছে, এই টাকার ক্ষেত্রে অনেকে বিস্তারিত টাকা লেখে, অনেকে পরিমাণ টাকা লেখে। তুমি শুধু টাকা লিখলেও হবে, অথবা বিস্তারিত টাকা, পরিমাণ টাকা এটাও লেখা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কোন কোন ঘটনাটা লেনদেন নয় তুমি দেখো। 13 তারিখ এটা দেখো, বলছে মালিকের ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রয় করে মেয়ের বিয়েতে খরচ করলেন। তো মালিকের ব্যক্তিগত মোটরসাইকেল উনি বিক্রি করে উনার ব্যক্তিগত কাজেই খরচ করছেন, মানে মেয়ের বিয়েতে খরচ করেছেন। তাহলে এখানে আমাদের ব্যবসায়ের বা কারবারের আর্থিক অবস্থা কোনো ধরনের পরিবর্তন হয় নাই, সুতরাং এটা লেনদেন হবে না। তাহলে 13 তারিখটা আমরা লেনদেন নয় পাইছি। 2020 জুলাই 13 ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে বিয়েতে খরচ। তাহলে এটা হচ্ছে লেনদেন নয়। এটার টাকার পরিমাণ কত? এটার টাকার পরিমাণ হচ্ছে 55,000 টাকা। তাহলে আমরা 55,000 টাকা এখানে লিখবো, 55,000 টাকা। ঠিক আছে, এরপর 15 তারিখ লেনদেন, 18 তারিখ লেনদেন, 28 তারিখ হচ্ছে জামান সাহেবকে ম্যানেজার নিয়োগ, যার বেতন ধার্য করা হলো 30,000 টাকা। তাহলে আমরা একজন ম্যানেজার নিয়োগ দিয়েছি, বেতন ধার্য করা হচ্ছে 30,000 টাকা, কিন্তু এখনো বেতন পরিশোধ করা হয়নি বা বেতন দেওয়া হয়নি। সো এটাও লেনদেন হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 28 তারিখ ম্যানেজার নিয়োগ, এটা দিলেই হবে। ম্যানেজার নিয়োগ 30,000 টাকা। তাহলে আমাদের যে টোটাল টাকাটা আসলো, টোটাল টাকা হচ্ছে 55,000, 30,000, আমাদের যোগফলটা হবে 85,000 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই ক এর আনসার। ঠিক আছে, এখন আসো আমরা খতে যাই। খতে বলছে যে উপযুক্ত তথ্যের আলোকে ট্রেডার্সের লেনদেনগুলো সংশ্লিষ্ট হিসাব সমূহের শ্রেণীবিন্যাস করো। এখন শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি? আমরা জানি হিসাবের শ্রেণী আছে কয়টা? 5টা। কয়টা শ্রেণী? 5টা। আধুনিক নিয়মে 5টা শ্রেণী, যেটা আগে সনাতন নিয়ম ছিল ওখানে ছিল 3টা। এখন তোমরা আধুনিক নিয়মে শিখতে হয়। আধুনিক নিয়ম হচ্ছে 5টা শ্রেণী আছে। তো 5টা শ্রেণী দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটার যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলোর প্রত্যেকটা সংশ্লিষ্ট হিসাব বের করতে হবে, এবং হিসাব করে তার পাশে কোনটা কোন হিসাব এটা আমরা লিখে দিব। ঠিক আছে, তাহলে আমরা খ এর জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। আমরা খ করে ফেলবো। খ, ঠিক আছে, খ যে আমরা কি করব, হিসাব এর শ্রেণীগুলো আমরা বের করব। উপযুক্ত তথ্যের আলোকে ট্রেডার্সের লেনদেনগুলো সংশ্লিষ্ট হিসাবে শ্রেণীবিভাগ দেখাও। তাহলে প্রদত্ত লেনদেনগুলো সংশ্লিষ্ট হিসাব সমূহের শ্রেণীবিভাগ। সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট হিসাব সমূহের শ্রেণীবিভাগ দেখানো হলো, আমরা এটা লিখব শ্রেণীবিভাগ দেখানো হলো। ঠিক আছে, এখানে আমরা সুন্দর করে 3টা ঘর রাখবো, একটা তারিখের জন্য ঘর রাখবো, একটা তারিখের জন্য ঘর রাখবো, একটা হচ্ছে আমাদের সংশ্লিষ্ট হিসাবের জন্য ঘর রাখবো, একটা হিসাবের শ্রেণীবিভাগের জন্য আমরা ঘর রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের তারিখ, এটা হচ্ছে সংশ্লিষ্ট হিসাব, সংশ্লিষ্ট হিসাব, এটা হচ্ছে আমাদের হিসাবের শ্রেণী বিভাগ, হিসাবের শ্রেণী বিভাগ। তাহলে আমরা 2020 সালের জুলাই 2020 সালের জুলাই 1 তারিখে আমাদের লেনদেনটা হচ্ছে এরকম যে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে আমাদের হিসাবটা কি হবে? ব্যবসায় 2 লাখ টাকা নগদ টাকা আসছে, নগদান হিসাব একটা পাবো। আর যেহেতু এটা মালিক আনছে তাহলে একটা হচ্ছে নগদান হিসাব, ঠিক আছে, আর একটা হচ্ছে মূলধন হিসাব। যেহেতু এটা মালিক এনেছে তাহলে এটা হচ্ছে মূলধন হিসাব, ঠিক আছে। তাহলে আমরা নগদান হিসাবকে আমরা বলি হচ্ছে কোন হিসাব? সম্পদ হিসাব। নগদ টাকা হচ্ছে আমাদের সম্পত্তি বা সম্পদ, আর মূলধন হিসাব হচ্ছে কোন হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। আমরা তো জানি হিসাব কত রকম, হিসাব 5 রকম। আচ্ছা, আমরা হিসাব 5 রকম একটু দেখাই দিচ্ছি, দেখো হিসাব 5 রকম কি কি? সম্পদ, দায়, আয়, ব্যয়, সম্পদ, দায়, আয়, হ্যাঁ ব্যয়, ঠিক আছে, ব্যয় এবং মালিকানা সত্ত্ব। এই যে 3 ধরনের, এই 5 ধরনের হিসাব, এই 5 ধরনের হিসাব থেকেই আমরা এই শ্রেণীগুলো বের করব, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বরে পেয়ে গেলাম নগদ টাকা হচ্ছে সম্পদ আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। কারণ মালিক কারবারে যা কিছু আনে তাই মূলধন, এবং এই মূলধন দেওয়ার ফলে কারবারের উপর মালিকের অধিকার বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে। এবার 5 হচ্ছে সুমনের নিকট থেকে পণ্য ক্রয়। আমরা একজন ব্যবসায়ী থেকে পণ্য ক্রয় করছি, সুমন। তো যে এখানে একটা কথা খেয়াল করতে হবে, যদি আমরা দেখি যে কোনো লেনদেনের নাম উল্লেখ আছে, মানে কোনো মানুষের নাম উল্লেখ আছে অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে এবং নগদ এবং চেকে কথাটি উল্লেখ না থাকে, নগদ এবং চেক উল্লেখ না থাকে, শুধু নাম উল্লেখ থাকে, তাহলে আমরা বুঝবো যে লেনদেনটা বাকিতে ঘটেছে বা ধারে ঘটেছে। তখন আমরা এটা ধারে লেনদেন হিসাবে লিখতে হবে, ঠিক আছে। তাহলে সুমনের নিকট থেকে পণ্য ক্রয় 20,000 টাকা, আমরা ধারে লেনদেন হিসাবে লিখবো। ক্রয় হচ্ছে আমাদের জন্য কি? খরচ। ক্রয় হচ্ছে আমাদের জন্য কি? খরচ। এটা হচ্ছে 5 তারিখ। 5 তারিখ হচ্ছে ক্রয়, ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আর একটা হচ্ছে যেহেতু আমরা সুমন থেকে ক্রয় করছি, এটা হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব আমরা লিখতে পারবো। পাওনাদার সুমন হিসাব তুমি লিখতে পারবে। তাহলে ক্রয় হচ্ছে আমাদের ব্যয় হিসাব, খরচ, আর পাওনাদার হচ্ছে আমাদের দায় হিসাব। এখন দায় বলতে আমরা কোন দায় বুঝি? দায় বলতে আমরা বহির্দায় বুঝি। 13 তারিখ আমাদের লেনদেন নয়, তাহলে 15 তারিখ হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় বলে দিচ্ছে, বাকিতে পণ্য বিক্রয় করলে আমাদের একটা সুবিধা হচ্ছে যে বলেই দিছে আমাদের বাকিতে পণ্য বিক্রয়। তাহলে বাকিতে পণ্য বিক্রয় করলে যার কাছে বিক্রি করছি তার কাছে আমরা টাকাটা পাবো বলিয়ে কি? সম্পদ। যার কাছে টাকা পাবো সে হচ্ছে আমাদের দেনাদার, বা তার কাছে আমরা টাকা পাবো, দেনাদার বা প্রাপ্য হিসাব, ঠিক আছে। তাহলে তার কাছে আমরা টাকা পাবো, সে হচ্ছে আমাদের দেনাদার। তাহলে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব তুমি লিখতে পারো, প্রাপ্য হিসাব। আর বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয়। বিক্রয় করে প্রতিষ্ঠান কি করে? বিক্রয় করে প্রতিষ্ঠান আয় করে, ঠিক আছে। এটা তারিখ হচ্ছে আমাদের 15 তারিখ। 15 তারিখ। তাহলে এটা হচ্ছে সম্পদ হিসাব, দেনাদার সম্পদ, ওর কাছে টাকা পাবো বলিয়া সম্পদ। আর বিক্রয় হচ্ছে আমাদের জন্য কি হিসাব? আয় হিসাব। বিক্রয় করলে কি হয়? আয় হয়, ঠিক আছে। তাহলে আমরা এদিকে হিসাব কয় ধরনের পেলাম? 5 ধরনের পেলাম। 5 ধরনের মধ্যে থেকে আমাদেরকে এই শ্রেণীগুলো বের করতে হচ্ছে। এরপর হচ্ছে সুমনকে পরিশোধ করা হলো। ওই যে দেখো আমরা সুমন থেকে পণ্য কিনছিলাম, তখন সুমনকে টাকা দেওয়া হয় নাই, এখন সুমনকে টাকা দিব। তাহলে দেখো সুমন তখন আমাদের জন্য দায় ছিল, ঠিক আছে। তো এখন দায়টা কমে যাবে, ঠিক আছে, ওকে আমরা দিব, দায়টা কমে যাবে। তাহলে পাওনাদার হিসাব অনুযায়ী ডেবিট হয়, এখন পাওনাদার সুমন, সে ডেবিট হয়ে যাবে। তো যাই হোক, এটা এখন আমরা ডেবিট ক্রেডিট শিখছি না, বাট সুমনকে পরিশোধ করতেছি, সুমন হিসাব ডেবিট হবে, আর আমরা ওকে নগদ টাকা পরিশোধ করেছি, ঠিক আছে। তাহলে আমাদের নগদান হিসাব একটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের দায় হিসাব, আর এটা হচ্ছে আমাদের নগদ টাকা, আমরা জানি সবসময় সম্পদ হিসাব, ঠিক আছে। হিসাব চেঞ্জ হয় নাই, হিসাব ওইরকমই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কত তারিখ? সুমনকে পরিশোধ করলাম আমরা হচ্ছে 18 তারিখ, ঠিক আছে, 18 তারিখ। এরপর দেখো 28 তারিখ একটা আছে,
28 তারিখ বলছে জামান সাহেবকে ম্যানেজার নিয়োগ যার বেতন ধার্য করা হয় 30,000 টাকা। যাই হোক, এটা লেনদেন নয়, এটা যেহেতু লেনদেন নয়, এটা আমাদের হিসাবেও করতে হবে না। ঠিক আছে, এখন আসে আমরা গতে হিসাবের সমীকরণ প্রভাবটা দেখাবো। তো সমীকরণ প্রভাব বা বিবরণী ছক দেখাইতে গেলে আমাদের কি কি লাগে আমরা একটু দেখি। আমাদের লাগে হচ্ছে এই সম্পদগুলোকে আলাদা করে লিখব, মানে আমাদের হিসাব সমীকরণ আমরা লিখবো হচ্ছে এ সমান এল প্লাস ও ই। ওই এর জন্য কি থাকবে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। ঠিক আছে, তাহলে মালিকানা সত্ত্বের জন্য এগুলো, দায়ের জন্য এটা, সম্পদের জন্য এটা। তাহলে সম্পদ এখানে আমাদের কি কি আছে দেখি। এটা সম্পদ, একটা সম্পদ, দুইটা সম্পদ, এখানে শুধু আমাদের দুইটা সম্পদ আছে। ঠিক আছে, দায় কোনটা আছে, দায় হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে দায়। তাহলে আমরা দায়ের জন্য একটা ঘর আঁকতে হবে, আর কোনো দায় নাই। আর হচ্ছে মূলধনের জন্য একটা ঘর আঁকতে হবে, বা আয় মূলধনের জন্য একটা ঘর, আয় ব্যয় উত্তোলন এগুলোর জন্য একটা ঘর আঁকতে হবে। সেটা হচ্ছে আমরা মূলধনের ঘর আঁকলাম। তাহলে আমরা সম্পদের পাশে দুইটা ঘর পেলাম, সম্পদের পাশে দুইটা ঘর, দায়ের পাশে একটা ঘর, আর হচ্ছে মালিকানা সত্ত্বের একটা ঘর। এই ঘরটা করলে আমাদের 3 নাম্বার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা এটা ক্লিয়ার করি। গতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিবরণী ছক তৈরি করব। যদি বলা হয় যে প্রতিষ্ঠানের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, তাহলে আমাদের এটা ছকের সাহায্যে দেখাইতে হবে, মানে বিবরণী ছকের সাহায্যে দেখাইতে হবে। তাহলে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছকের সাহায্যে দেখানো হলো। ঠিক আছে, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছকের সাহায্যে দেখানো হলো। তোমরা এটা লিখে দিবে। ঠিক আছে, এরপরে সুন্দর করে একটা ঘর আঁকবে। ঘর কি আঁকবে তো বুঝতে পারতেছো, আমাদের একটা তারিখের ঘর থাকবে। যারা উদ্বৃত্তের ঘর আঁকতে চাও, আচ্ছা উদ্বৃত্ত গতকাল করাই নাই, আজকে করাই দিব। উদ্বৃত্তের ঘর আঁকতে চাও, সম্পদ দুটো সম্পদের ঘর আঁকবো। এদিকে সমান সমান একটা চিহ্ন থাকবে, তারপরে একটা পাওনাদারের ঘর থাকবে, একটা মূলধনের ঘর থাকবে বা মালিকানা সত্ত্বের ঘর থাকবে, একটা মন্তব্যের ঘর থাকবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তারিখ, এখানে হচ্ছে উদ্বৃত্ত বা জের। ঠিক আছে, এখানে দুটো সম্পদ থাকবে, সম্পদ সমূহ। এটা আমরা কি কি সম্পদ পাইছিলাম, একটা পাইছিলাম হচ্ছে নগদান, আর একটা পাইছিলাম হচ্ছে দেনাদার। এখানে দায়ের মধ্যে আমরা পাবো হচ্ছে পাওনাদার, আর এদিকে হচ্ছে মালিকানা সত্ত্ব, আর এটা হচ্ছে মন্তব্য কখন করতে হয় তোমরা জানো, মন্তব্য করতে হয় যখন মালিকানা সত্ত্ব চেঞ্জ হয়, মালিকানা সত্ত্বের পরিবর্তন আসছে, তখন মন্তব্য করতে হয়। তাহলে আমরা জুলাই 1 তারিখ দিয়ে শুরু করি। 2020 সালের জুলাই 1 তারিখে কারবারে 2 লাখ টাকা যে নিয়ে যে ব্যবসা শুরু করলো, এটা দিয়ে শুরু করি। তাহলে কারবারের ব্যবসা যদি শুরু করে 2020 সাল জুলাই 1, ঠিক আছে, তাহলে 2 লাখ টাকা নগদ টাকা আসলো কারবারে, 2 লাখ টাকা নগদ আসলো, আর মালিকানা সত্ত্ব আসলো। যেহেতু এটা মালিক এনেছে, সেহেতু এটা মূলধন হিসাবে আসবে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এটা হচ্ছে। তারপরে হচ্ছে আমরা দেখব পরেরটা, সুমনের নিকট থেকে পণ্য ক্রয় 20,000 টাকা। এটা আমরা আগেই বলেছি, এটা বাকিতে ক্রয় করা হয়েছে। তো আমরা যখন এখানে উদ্বৃত্ত দিয়েছি, তো সুতরাং আমাদের এখানে উদ্বৃত্তটা হবে, এখানে উদ্বৃত্তটা লিখে ফেলতে হবে 2 লাখ। আর এখানে যেহেতু চেঞ্জ হয়েছে মালিকানা সত্ত্ব, এখানে মূলধন লিখবো। এখন সুমনের নিকট থেকে আমরা যে বাকিতে পণ্য ক্রয় করছি, এটা আমাদের লিখতে হবে। 5 তারিখের এই লেনদেনটি, 5 তারিখের লেনদেন। সুমনের থেকে বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের পাওনাদার বাড়বে। পাওনাদার কত টাকা বাড়বে? পাওনাদার 20,000 টাকা বাড়বে। পাওনাদার আমাদের কাছে টাকা পাবে। এবং ক্রয় যেহেতু খরচ হইলে মালিকানা সত্ত্ব কমে, সেহেতু আমরা মূলধন থেকে কমাই দিব। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে পণ্য ক্রয় এর কারণে কি হয়েছে, আমাদের খরচ হয়েছে। খরচ হইলে মালিকানা সত্ত্ব কমে, আমরা জানি। ঠিক আছে, খরচ হইলে মালিকানা সত্ত্ব কমে। তাও যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা দেখো, এই সি হচ্ছে মূলধন প্লাস আর হচ্ছে আয় মাইনাস ইএক্স হচ্ছে ব্যয়, আর মাইনাস ডি হচ্ছে উত্তোলন। তাহলে এই যে দেখো খরচ, ইএক্স মানে হচ্ছে এক্সপেন্স মানে খরচ হলে কি হবে, খরচ হলে এই যে মূলধন কমে বা মালিকানা সত্ত্ব কমে, তাহলে আমরা মালিকানা সত্ত্ব থেকে খরচটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা
এরপর দেখো আমাদের 13 তারিখ লেনদেন, যেহেতু নয়টা আসবে না, 15 তারিখ হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয়, আচ্ছা আমরা এখানে উদ্বৃত্তটা করে ফেলি। উদ্বৃত্তটা কি হচ্ছে দেখো, এখানে 2 লাখ টাকা কোনো চেঞ্জ হয়নি, 2 লাখ টাকাই লিখবো। এখানে লিখবো হচ্ছে 20,000, আর এখানে 2 লাখ টাকা থেকে 20,000 কমে গেছে, এখানে হবে 1,80,000। ঠিক আছে, তো আমরা 15 তারিখে বাকিতে পণ্য বিক্রয় করেছি। 15 তারিখে যদি বাকিতে বিক্রয় হয় তাহলে আমাদের দেনাদার বাড়বে। দেনাদার বাড়বে কত হাজার? দেনাদার বাড়বে হচ্ছে 40,000, যেহেতু বাকিতে বিক্রয় করেছি 40,000 টাকা আমাদের দেনাদার বাড়বে। আর বিক্রয় হলে আমাদের আয় হয়, খেয়াল করে দেখো, আয় 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 বা রেভিনিউ, রেভিনিউ হলে আমাদের মালিকানা সত্ত্ব বাড়ে। এই যে আয়ের আগে প্লাস আছে, আর এর আগে প্লাস আছে, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব বাড়বে, এই মালিকানা সত্ত্ব বাড়বে 40,000। ঠিক আছে, আর আমরা এখানে লিখে দিব বিক্রয় অথবা আয়। ঠিক আছে, এই যে আমরা করলাম। এখন আবার উদ্বৃত্ত বের করতে হবে। উদ্বৃত্তটা আমরা একটু দেখি। উদ্বৃত্ত এটা আগের মতোই থাকলো, 2 লাখ টাকা। এখন নতুন করে এখানে 40,000 টাকা আসলো, 40,000 টাকা আসলো, আর এখানে আগের মতোই 20,000 টাকা থাকলো, 20,000, আর এখানে হচ্ছে 1,80,000, এখন 40,000 যোগ হলে হবে 2,20,000। ঠিক আছে, আচ্ছা এরপরের আমরা নাম্বারটা পাবো হচ্ছে 18 নাম্বার। সুমনকে পরিশোধ করা হলো 18 তারিখ, সুমনকে পরিশোধ করা হলো 7,000 টাকা। তাহলে সুমনকে পরিশোধ করছি মানে সুমন কে ছিল আমাদের? সুমন হচ্ছে আমাদের পাওনাদার, যেটা আমরা 5 তারিখে লিখেছিলাম যে সুমন আমাদের কাছে 20,000 টাকা পাবে, ওখান থেকে আমরা 7,000 টাকা পরিশোধ করেছি। তাহলে খেয়াল করো, 7,000 টাকা যদি পরিশোধ করো, 7,000 টাকা পাওনাদার থেকে মাইনাস করে দিব। আর কি পরিশোধ করেছি? নগদ টাকা, অবশ্যই নগদ টাকা পরিশোধ করেছি, নগদ থেকে মাইনাস করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এটা পেলাম হচ্ছে 18 তারিখ। ঠিক আছে, তাহলে 2 লাখ থেকে 7,000 গেলে হচ্ছে 1,93,000, এইদিকে 40,000 ঠিক থাকবে, এইদিকে 20,000 থেকে 7,000 গেলে থাকবে কত? 13,000, আর এদিকে 2,20,000 বসে যাবে। হ্যাঁ, 2,20,000 বসে যাবে। এখন হচ্ছে আমাদেরকে যোগ বিয়োগটা করতে হবে, যোগ বিয়োগ করে আমরা সমাধানটা পেয়ে যাব, বা আমাদের 500 সমান হয়েছে কিনা আমরা দেখতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে আমরা সরি, এখানে 1,93,000 হচ্ছে, এটা 1,93,000, 1,93,000 আর 40,000 কত হয়? 1,93,000 আর 40,000 হচ্ছে 2,33,000। তাহলে আমরা যেটা যোগ করি তাহলে পাবো 2,33,000। আর এখানে দেখো 2,20,000 আর 13,000 কত হচ্ছে? এখানেও 2,33,000 টাকাই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি 500 সমান হয়ে গেল এবং আমাদের ফাইনাল উদ্বৃত্ত বের হয়ে গেল। হ্যাঁ, আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বা আমাদের হিসাব লেনদেনগুলো যে হিসাব সমীকরণের প্রভাব দেখাচ্ছে এগুলো সব কিছু ওকে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উদ্বৃত্ত। তো এটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেনের সমাধান। তো তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমরা যে ভিডিওটা দিব ওটাতে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে তোমরা অবশ্যই ফিডব্যাক পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।